নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, কনসালটেন্ট আইভিএফ স্পেশালিস্ট, প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউট, কলকাতা থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হোয়াট টু ডু আফটার এমব্রায়ো ট্রান্সফার, মানে ভ্রূণ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর কী কী করণীয়। আচ্ছা, এইটাকে আমি 3 ভাগে ভাগ করব। এক, লাইফস্টাইল মডিফিকেশান কী কী হওয়া দরকার। নেক্সট, ওষুধপত্র কী কী করা দরকার। আর নেক্সট হলো বা লাস্ট জিনিস হলো কী কী টেস্ট করতে হবে। আচ্ছা, এই জিনিসটা প্রথমেই মনে রাখতে হবে যে ভ্রূণ ট্রান্সফার হয়ে গেল মানে আইভিএফ প্রসিডিয়ারটা কমপ্লিট হয়ে গেল বলে ধেই ধেই করে নাচ করবো, ব্যাপারটা কিন্তু তা নয়। তাহলে এইটা হচ্ছে মোস্ট ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট স্টেপ অফ আইভিএফ। তাহলে এইখানটাতে আমাদেরকে, যেটা আমরা পেশেন্টদেরকে বোঝাই, সংযত হতে হবে। মানে অনেক পেশেন্টই জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আমাদের তো অলরেডি বেড়াতে যাওয়ার টিকিট কাটা আছে, ট্রেনের, প্লেনের, বা আমরা একটা বিয়েবাড়িতে যাব, বা কোনো বন্ধু জন্মদিন আছে বা কোনো পার্টি আছে সেখানে যাব, সেগুলো কি আমরা ট্রাভেল করতে পারি? দেখুন, মেন ব্যাপারটা হলো, যেহেতু আমি আবার বলছি বা রিপিট করছি, এটাই হলো মোস্ট ভাইটাল স্টেপ অফ আইভিএফ। সেই জন্য সংযত হতে হবে, মানে রেস্ট কাম্য। এই ক্ষেত্রে আপনার যদি আগে থেকে প্রি বুক থাকে কোনো জায়গায় বেড়ানোর বুকিং, হোটেল বা ট্রেন, প্লেন, সেগুলোকে ক্যান্সেল করতে হবে। বন্ধুবান্ধবের বিয়ে যদি কাছাকাছি থাকে তাহলে আপনি অবশ্যই যেতে পারেন, কিন্তু দূরে গ্রামের বাড়িতে বা অন্য স্টেটে যদি থাকে সেগুলোকে এই সময়টা অ্যাভয়েড করাই বেটার। নেক্সট, এই সময়টা আপনাকে প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে। রেস্ট মানেই ঘুমোনো নয়, অ্যাটলিস্ট 4 আওয়ার্স অফ রেস্ট আফটার লাঞ্চ আর 8 আওয়ার্স অফ রেস্ট আফটার ডিনার, এটা বাঞ্ছনীয়। নেক্সট, এই সময়টাকে মাইন্ডটাকে পরিষ্কার রাখতে হবে এবং খুশি থাকতে হবে, মানে মনটা যেন সবসময় হ্যাপি স্টেজে থাকে, মানে পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে। তার জন্য কি করতে হবে, আপনার যা যা হবিজ আছে, যেরকম অনেকে গল্পের বই পড়া, কারো সিনেমা দেখা, টিভি দেখা, সেগুলো আপনি অবশ্যই চালিয়ে যাবেন। মজার গল্পের বই দেখুন, মজার সিনেমা দেখুন, কোনো রকম কোনো ঝগড়াঝাটি বা এর মধ্যে ইনভলভ হবেন না। বিশেষ করে টিভিটা একটা বড় কালপ্রিট বলতে পারেন, টিভিটাকে অ্যাভয়েড করবেন। এবং আরেকটা জিনিস মেন দরকার, আপনি খালি ভালো থাকলে হবে না, আপনার ফ্যামিলি সাপোর্ট ইজ ইম্পর্ট্যান্ট। মানে আপনার হাজব্যান্ড, যেগুলো সিঙ্গেল ফ্যামিলি সেগুলোর ক্ষেত্রে হাজব্যান্ড, বা যদি জয়েন্ট ফ্যামিলি হয় সেগুলোর ক্ষেত্রে আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার বাবা মা, যদি কোনো সিবলিংস থাকে, ভাই বোন, সবার সাপোর্ট ইজ ইম্পর্ট্যান্ট। পজিটিভ সাপোর্ট যদি কেউ পায় তাহলে বলবেন যে সেই ক্ষেত্রে তার পজিটিভ রেজাল্ট হতে বাধ্য। নেক্সট, তাহলে আমি রেস্টের কথা বললাম, তারপরে বললাম অলওয়েজ পজিটিভ স্টেট অফ মাইন্ডে থাকার কথা এবং ফ্যামিলি সাপোর্টের কথা বললাম। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ঝুঁকে কাজ, ভারী জিনিস তোলা বা বেশি সিঁড়ি ওঠা নামা, এগুলো না করাই বাঞ্ছনীয়। এরপরে যে অ্যাডভাইসটা দেবো সেটা হচ্ছে এই সময় হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা বন্ধ রাখাটা বাঞ্ছনীয়। ভিড় বাসে চলা বা ভিড় ট্রেনে ওঠা, এগুলো অ্যাভয়েড করবেন। বেস্ট যদি দূরে জার্নি একান্তই করতে হয় কোনো একটা ইমার্জেন্সি কারণবশত, তাহলে ট্রেন বেস্ট। এছাড়া প্রাইভেট কারও আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যে ধাপটায় আসছি সেটা হচ্ছে রিগার্ডিং ওষুধপত্র। ডাক্তারবাবু, মেডিসিনস কী খেতে হবে? দেখুন, এটা ন্যাচারাল প্রেগনেন্সি নয়, এখানে তার মানে এটা একটা হাই রিস্ক প্রেগনেন্সি বা অনেক কষ্টসাধ্যের মাধ্যমে প্রেগনেন্সিটা আসছে। এটা কষ্ট আপনারাও যেরকম করেছেন, আপনার ডাক্তারবাবুরাও করেছেন। পজিটিভ রেজাল্ট ডাক্তারবাবুরও চাই, আপনাদেরও চাই। আপনারা ডেফিনেটলি আরও বেশি খুশি হবেন, কারণ কি আপনার একটা হেলদি বেবি পেতে চলেছেন। আর ডাক্তারবাবুরাও খুশি হন, কারণ কি তারা এই বিদ্যা, মানে ইনফার্টিলিটি রিলেটেড যে সাবজেক্ট, সেটা নিয়ে পড়াশোনা করেছেন পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেওয়ার জন্য। তো সুতরাং দুই পক্ষই এখানে উইন উইন সিচুয়েশন। তো আমরা সেই জন্য ডাক্তারবাবুরা হিসেবে যে এক্সট্রা ওষুধপত্র ব্যবহার করি, যেরকম লুটিয়াল ফেজ সাপোর্টের জন্য যে এক্সট্রা প্রোজেস্টেরন ব্যবহার করি, বিভিন্ন ধরনের প্রোজেস্টেরন বিভিন্ন রুটে দেওয়া হয়। এবার আপনি সেই প্রেসক্রিপশনটা দেখেই হয়তো চক্ষু চরক গাছ হয় যে ডাক্তারবাবু এত কি ওষুধ দিয়েছেন, নর্মাল প্রেগনেন্সিতে তো এত ওষুধ দেয় না। আমরা এগুলো দিয়ে রাখি কারণ কি প্রোজেস্টেরন হরমোনটা প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, যেই ট্যাবলেটগুলো আপনি অলরেডি খাচ্ছেন, শুরু থেকে খাচ্ছেন আপনার এন্ডোমেট্রিয়াম ডেভেলপমেন্ট করার জন্য। এন্ডোমেট্রিয়াল থিকনেসটা আমাদের অ্যাসেসমেন্টও করা হয়েছিল, তারপর ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছে। সেই ট্যাবলেটটা টাইমে টাইমে যেভাবে বলে দেওয়া হয়েছে, বা কারোর ক্ষেত্রে অ্যাডিশনাল জেলও থাকে, সেগুলো যেন টাইমে টাইমে নেওয়া হয়। এটা হচ্ছে বারবার করে আমরা পেশেন্টকে এই জিনিসটা মনে করিয়ে দিই এবং রিকোয়েস্ট করি। সেই ক্ষেত্রে অনেক সময় অনেকে মোবাইলে অ্যালার্ম দিয়েও রাখেন। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কিছু ব্লাড থিনার ইউজুয়ালি ইউজ করি। কিছু কিছু তো ইন্ডিকেশান থাকেই, তাদের ক্ষেত্রে তো ইউজ করতেই হয়। সেই ক্ষেত্রে ডোজগুলো আমরা সেইভাবে টাইট্রেট করি। ব্লাড থিনার আমাদের ইঞ্জেকশন ফর্মেও আছে, ট্যাবলেট ফর্মেও আছে, সেগুলো আমরা দিয়ে থাকি। তো এগুলো গেল ওষুধগুলো ভালো করে বুঝে নেবেন, হয় আপনার ডাক্তারবাবুর কাছে বুঝে নেবেন, বা যারা
সিনিয়র নার্সিং স্টাফ আছেন, ইউজুয়ালি তারাই পুরো জিনিসটা বুঝিয়ে দেন। এছাড়াও ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে যে কিছু ইঞ্জেকশানস চলে, সেই ইঞ্জেকশানসগুলো কোথায় নিতে হবে, সেই ইঞ্জেকশানগুলো ফ্রিজে রাখতে হবে কি না, কখন নিতে হবে, কারা দেবেন, সেগুলো সম্বন্ধে ভালো জেনে নেবেন। এছাড়া কিছু আপনার জেল থাকে, সেই জেলগুলো অনেকগুলো পার ভ্যাজাইনাল ইউজও থাকে, সেগুলো সিস্টাররা বুঝিয়ে দেন, দেখিয়ে দেন। এরপরে লাস্ট ধাপটা যেটা হলো সেটা হচ্ছে টেস্ট কী কী করতে হবে। দেখুন, ইউজুয়ালি 14-15 দিনের মাথায় আমরা একটা ব্লাড টেস্ট করি, সেরাম বিটা এইচসিজি লেভেল, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট এবং সেটা স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি সবচেয়ে ভালো ইউরিন প্রেগনেন্সি টেস্টের থেকে। এই জন্য এই টেস্টটা আমরা করে থাকি। টেস্টটার জন্য আপনাকে অনেক জায়গায় সেন্টারে আসতে হয়, কিন্তু ইউজুয়ালি আমি যেটা অ্যাডভাইস করি যে আপনি সেন্টারে আসবেন না, আমরা দরকার হলে সেন্টার থেকে কাউকে পাঠিয়ে দিই, বা আপনার বাড়ির লোকালিটিতে যেই সেন্টার আছে, যারা বিশেষত আউট অফ স্টেট বা অনেক দূরে কোনো ডিস্ট্রিক্টে থাকেন তাদের ক্ষেত্রে আশেপাশে যদি কোনো ভালো প্যাথোলজি ল্যাব থাকে সেখানে আপনি আগে থেকে বুক করে রাখুন। বাড়িতে আপনি ফ্লেবোটমিস্টকে ডেকে আনুন, উনি ব্লাডটা টেনে রিপোর্টিংয়ের জন্য পাঠাবেন। রিপোর্টটা এসে গেলেই ইউজুয়ালি সেদিনকে রাতে বা পরের দিন সকালের মধ্যে রিপোর্টটা আমরা পেয়ে যাই। রিপোর্টটা পেয়ে গেলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবারে ব্যাপারটা হলো অনেকে ধৈর্য ধরে রাখতে পারেন না। এবার তাদের মধ্যে একটা বড় চিন্তা থাকে, আশঙ্কা থাকে যে কী হলো না হলো। অনেকেই সেই জন্য অনেক সময় ইউরিন প্রেগনেন্সি টেস্টও করেন। তো ইউরিন প্রেগনেন্সি টেস্ট যদি আপনারা করেন, কিট ডেফিনেটলি অ্যাভেলেবেল ইন্ডিয়াতে, তো আপনি তো জানেন ওভার দ্য কাউন্টার যে কোনো মেডিসিন শপে গেলেই আপনি পাবেন। সেটা টেস্টটা কিন্তু আপনি ওই দিনকেই করবেন। প্লিজ দয়া করে 1 সপ্তাহ আগে করবেন না, করে ডাক্তারবাবুকে বলবেন না যে ডাক্তারবাবু নেগেটিভ হয়েছে। তার কারণ হচ্ছে সমস্ত প্রেগনেন্সি যে টোটাল যে 9 মান্থস যে তার ডিউরেশান, বাচ্চাটা যে ভেতরে গ্রো হচ্ছে বা ফিটাল গ্রোথ যেটা, সেটার স্টেজেস আছে, বিভিন্ন স্টেজের মাধ্যমে বাচ্চাটা বড় হয়। এবার আপনাকে 2 সপ্তাহ পর নিশ্চয়ই কোনো কারণবশতই দেওয়া হয়েছে টেস্টটা করতে, তাহলে তো 1 সপ্তাহ পরেও দেওয়া যেতে পারত। তার কারণই হচ্ছে 2 সপ্তাহ পরেই জিনিসটা শো করে বা এই বিটা ইসিজি লেভেলটা দেখা দেয়। তো এবারে যদি আপনাকে সত্যিই ইউরিন প্রেগনেন্সি টেস্ট করতে হয়, তাহলে আমি বলবো 2 সপ্তাহ বাদে ব্লাড টেস্ট যেদিনকে হবে ওই দিনকে আপনি একটা ইউরিন টেস্ট করেও বাড়িতে চেক করে নিতে পারেন। এখানেও একটা জিনিস বলার আছে, ইউরিনের কিন্তু স্পেসিফিসিটি বা সেন্সিটিভিটি ব্লাডের মতন অত ভালো নয়। তো এরকম আমরা দেখেছি ইউরিন টেস্টটা হয়তো নেগেটিভ এসছে, কিন্তু সেরাম বিটা ইসিজি লেভেল পজিটিভ, মানে ভালো এসছে। সুতরাং এখানে যেহেতু একটা কনফিউশন আছে, ইউজুয়ালি আমি খুব একটা প্রেফার করি না ইউরিন টেস্ট। ইউজুয়ালি সেরাম বিটা ইসিজি রিপোর্টটাই আমার কাছে বেশি অগ্রাধিকার পায়। ব্যাস, তাহলে এইটুকুনি আজকের জন্য। তো এই জিনিসগুলোকে জাস্ট আপনি ফলো করুন। ডাক্তারবাবু যিনি আপনাকে দেখছেন বা যিনি আপনাকে ট্রিট করেছেন পুরো সময়টা, পুরো এই আইভিএফ প্রসিডিয়ারটার সময় উনি যা যা বলে দিচ্ছেন সেগুলোকে ফলো করুন, পজিটিভ রেজাল্ট আসতে বাধ্য। বাকি আরও যদি জানতে হয় বিশদে অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করবেন। আজকের জন্য এইটুকু, নমস্কার।